জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকার পালিয়েছে, কিন্তু 7 মাসেও শান্ত হয়নি রাজপথ। বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখা যাচ্ছে অবনতি। এই অবনতি এবং নানা কারণের এই যে ব্যর্থতা, তার দায় আসলে কার? এই নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক জনাব গোলাম মুর্তজা। আমাদের সাথে আরো থাকছেন লেখক, রাজনৈতিক বিশ্লেষক এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডক্টর জাহিদুর রহমান। একাধিক গণমাধ্যমে সরকারের যে প্রধান উপদেষ্টা আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এর জন্য অনেকটাই দায় করছেন আওয়ামী লীগকে। একটি সরকার 7 মাস পরে এসেও অন্যের কাঁধেই দায় চাপাচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি, সেটা আসলে কতটা যৌক্তিক? জনাব গোলাম মুর্তজা। ধন্যবাদ আপনাকে এবং আপনার দর্শককে যারা দেখছেন। ডক্টর ইউনূস যে কথাগুলো বলেছেন বা আপনি যেগুলো বললেন, আমি আর রিপিট না করে যে কথাগুলোর কথা যদি বলতে চাই, তাহলে সেই কথাগুলো দুই ভাবে ব্যাখ্যা করা যায়। একটা হচ্ছে সেই কথাগুলো সত্য কিনা, আর একটা যে দেশের পরিস্থিতিটাও সেরকম কিনা। আমার কাছে যেটা মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর ভেতরে অবশ্যই সত্যতা আছে এবং অবশ্যই তিনি সত্য কথাটাই বলছেন। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে সরকারের বয়স 7 মাস। আমরা যখন কথা বলি তখন প্রথমত কথা আমাদের ভেতরে একটা জিনিস তৈরি হয় যে 7 মাস বয়স হয়ে গেল, এখনো কিছু হলো না। এই যে 7 মাসটাকে আমরা অনেক ক্ষেত্রে আমার ধারণা যে আমরা হয়তো 7 বছর মনে করে কথাটা বলে ফেলি। এটা মনে করার একটা কারণ আছে। একটা কারণ হয়তো এরকম যে আমার সাথে হয়তো কেউ একমত হবেন, কেউ দ্বিমত করবেন, যে পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের দেশ পরিচালনার দায়িত্বে এসেছেন এবং আসার আগে তার বিষয়ে দেশের জনমানুষের যে ধারণা ছিল, সারা পৃথিবীতে তার যে কর্মকাণ্ড গ্রহণযোগ্যতা, সেই পরিপ্রেক্ষিতে সারা দেশের মানুষের তার প্রতি যে গ্রহণযোগ্যতা ধারণা, সেই ধারণাটা সম্ভবত অনেকটা এমন ছিল যে ডক্টর মোহাম্মদ একজন ম্যাজিশিয়ান। তিনি আসবেন এবং এসে সব সমস্যার সমাধান করে ফেলবেন। তো তিনি এসেছেন, মানুষ এক ধরনের আশায় বুক বেঁধেছে, বিপুল প্রত্যাশা তৈরি হচ্ছে। তো সেই প্রত্যাশার জায়গাতে তখন মানুষের ভেতরে ওই ব্যাপারটা তৈরি হলো যে কই আমার আইন শৃঙ্খলা পরিস্থিতি তো ঠিক হলো না, চুরি বাড়লো কেন, ছিনতাই বাড়লো কেন, সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতিতে তো অবনতির অবস্থা আছেই বা কোনো কোনো ক্ষেত্রে একটু বেড়ে গেল। মোহাম্মদপুর এলাকায় অনবরত ডাকাতি হচ্ছে, ঘটনাটা পুরোপুরি সত্য নয়, কিন্তু ডাকাতির 2-1টি ঘটনা ঘটেছে এটা সত্যি। কিন্তু সরকারের পক্ষ থেকে প্রথমত কথাই যে ডাকাতির যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা নিয়ন্ত্রণ করার জন্য যে পরিমাণ অ্যাক্টিভ থাকা দরকার ছিল, যে পরিমাণ অ্যাক্টিভ দেশের মানুষকে দেখানো দরকার ছিল। আমি যদি এলাকার কথা দিয়ে বলি, যে ধরেন মোহাম্মদপুর এলাকা বা ধানমন্ডি এলাকা, ওই মোহাম্মদপুর বা ধানমন্ডি এলাকার মানুষকেও সরকার দৃশ্যমানভাবে ওই জিনিসটা দেখাতে পারে নাই যে সরকার খুব তৎপর আছে। সরকার মানুষের মনে আস্থাটা আনতে পারে নাই। মানুষ একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ একজন লিখে দিল যে ডাকাতি হচ্ছে, ডাকাত হচ্ছে, অমুক এলাকায় ডাকাত পড়েছে, একটা পুরো অঞ্চলের পুরো এলাকার সব মানুষ জেগে বসে থাকলো লাইট জ্বালিয়ে যে ঘুমানো যাবে না, তাহলে ডাকাত আসতে পারে। এই জায়গাটিতে সরকারের যে অ্যাক্টিভ রোল প্লে করার দরকার ছিল, সেই জায়গাটাতে একটা বড় রকমের ঘাটতি আছে। এটা সরকারের দিক থেকে। আরেকটা জিনিস হচ্ছে, যেটা আরেকটা দিক, যে এই 7 মাস অনেক বেশি সময় নয়, কিন্তু যদি আমি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ 2 বছর ধরি, সেই 2 বছর যদি সময় ধরি তাহলে আবার 7 মাস একটা বড়। এখন এই সময়ের একই সঙ্গে সরকারের প্রথম অংশের আমি যেটা বললাম যে সরকার অ্যাক্টিভ থেকে যে কাজগুলো করা দরকার ছিল, সেই জায়গায় সরকারের একটা দুর্বলতা আছে। দুর্বলতার কিছু কারণ আছে। পুলিশ না থাকা, আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা নিয়ন্ত্রণ করবে তাদের মনোবল একেবারে শূন্য হয়ে যাওয়া, সেনাবাহিনীর সঙ্গে পুলিশের সমন্বয় করে কাজ করার কথা, সেনাবাহিনী সংখ্যায় যা আছে, সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষার কাজে বাংলাদেশের 53 বছরের বাংলাদেশে কখনোই কোনো দক্ষতার পরিচয় দিতে পারেনি। এখন এসে পুলিশের সঙ্গে পুলিশের সংখ্যা কম থাকায়, পুলিশ অ্যাক্টিভ না থাকায় সেটা তাদের আরো হিমশিম খেতে হচ্ছে। এটা হচ্ছে একটা বাস্তবতা। আর ডক্টর ইউনূসের যে কথা আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগের দোসররা করছে, স্যাবোটাজ করার ক্ষেত্রে আওয়ামী লীগ যদি সফল হয়ে যায় তাহলে সরকার ব্যর্থ কিনা? আমি সরকারকে ব্যর্থ বলি না, কোনো অবস্থাতেই ব্যর্থ বলি না, কিন্তু একথা সত্যি যে আওয়ামী লীগ বা আওয়ামী ভাবাপন্ন লোকজন সরকারের ভেতরে, প্রশাসনের বাইরে, বিদেশে নানাভাবে আছে। তাদের একটা ব্যাপার এই জায়গাটিতে আছে, তারা একটা কাজ করছে, সোশ্যাল মিডিয়াতেও তার একটা প্রতিফলন দেখা যায়। কিন্তু সমস্যা যে জায়গাটাতে, আপনি যদি পরিস্থিতির উন্নয়ন করতে না পারেন, আপনি যদি দেশের মানুষের মনে এই আস্থা
ঢোকাতে না পারেন, অর্জন করতে না পারেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে, আর তার সেটা না করে আপনি যদি খালি বলেন যে আওয়ামী লীগ করছে, তার দোসররা করছে, চক্রান্ত হচ্ছে, হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে, সব কিছু সত্যি, কিন্তু মানুষ যদি দৃশ্যমানভাবে শঙ্কায় থাকে, মানুষ যদি দৃশ্যমানভাবে মনে করে যে তার নিরাপত্তা নিয়ে একটা বিঘ্নিত আছে, একজন নারী যদি মনে করে যে সে রাস্তায় ঠিক মতো বের হতে পারবে না, এই জায়গাটা যদি তৈরি হয়, তখন ওই যে ওই অভিযোগটা নিয়ে মানুষ আসলে এক ধরনের বিক্ষুব্ধ হয় বা মানুষ বিরক্ত হয় যে ভাই বুঝলাম ওইটা হয়েছে, তো আপনি কি করলেন, আপনি কেন করতে পারছেন না। তো বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতিটা হয়ে গেছে ওই রকম। তো এরকম একটা জায়গা থেকে বের হওয়ার জন্য আমার ধারণা যে প্রক্রিয়াতে চলছে আর একটু সময় দিতে হবে, আর সরকারের অ্যাক্টিভ বা শক্ত অবস্থানে আসতে হবে, কিন্তু সেই শক্ত অবস্থানে আসারও কিছু জায়গা আছে, সেটা নিয়ে আমার পরবর্তী অংশে নিশ্চয়ই কথা বলবো। আমার মনে হয় যে আপনি অনেকগুলি বিষয়ে আলোকপাত করেছেন এবং কিছু কিছু জায়গায় আপনি বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক না করে যদি কারো উপরে দোষ চাপানো হয় তাহলে আসলে এটা জনগণের পক্ষে মেনে নেওয়া কঠিন। ডক্টর জাহিদুর রহমান, আপনার নিশ্চয়ই, আমরা যে আলোচনাটা করতেছিলাম সেটা নিয়ে আপনার নিশ্চয়ই বক্তব্য থাকবে, কিন্তু আমার প্রশ্নটা আমি একটু করে রাখি। নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে নির্বাচন কমিশন। আপনি জানেন যে এর মাধ্যমে এক ধরনের নির্বাচনের ট্রেনের যাত্রা শুরু হয়েছে বলে কেউ কেউ বলছেন। আপনি নিজেও নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ছিলেন, আপনারা কতগুলি সুপারিশ দিয়েছেন, সেগুলি সংস্কার করতে বলেছেন, কিন্তু সেগুলি সংস্কার করা নিয়ে কোনো অগ্রগতি আছে কিনা, শুরু হয়েছে কিনা তাই আমরা জানি না। এই সংস্কারের আগেই যে একটা নির্বাচনের কথা হচ্ছে, সে তাহলে সংস্কারটার আসলে কি হবে? পাশাপাশি আমি আরেকটি প্রশ্ন করে রাখতে চাই যে এই যে নতুন রাজনৈতিক দল, সেই নতুন রাজনৈতিক দলের নেতারা বলছেন, সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম, জনাব সার্জিস, তারা বলছেন যে শেখ হাসিনার বিচার না করা পর্যন্ত নির্বাচনের কথা যারা মুখেও আনতে পারবে না, মানে আরো কি জানি ভয়ঙ্কর করে বলছেন। এখন আপনি নির্বাচনের কথা মুখে আনতেছেন কিনা সেটাও যদি একটু আমাদেরকে বলেন। হ্যাঁ, ধন্যবাদ। আমি মুখে আনছি, আমি আনার পরও তাদের বক্তব্য নিয়ে কথা বলবো। তার আগে আইন শৃঙ্খলা নিয়ে 2-3টা পয়েন্ট একটু যোগ করি। মুর্তজা ভাই খুব রাইটলি বলেছেন এবং আপনিও যে কাউন্টার অপিনিয়ন দিয়েছেন, আই এগ্রি উইথ দ্যাট অ্যাজ ওয়েল। আমি দুটো এক্সাম্পল দিই। সপ্তাহখানেক বা 7-8 দিনই হবে আগে গুলশানে একটা বাড়িতে তাণ্ডব চালানো হলো ঘোষণা দিয়ে। মানে ওনারা যাচ্ছেন, ওখানে টিভি চ্যানেল ছিল, মানে শুধুমাত্র ব্যক্তি লাইভ করেছে তা না, টিভি চ্যানেল লাইভ করেছে, রটিয়ে দেয়া হলো এটা জনাব এইচটি ম্যামের সন্তানের বাড়ি। পরে দেখা গেল তা না, এটা আসলে তার সাবেক স্ত্রীর বাড়ি, যাদের অনেক আগে ডিভোর্স হয়েছে। সেটা সরিয়ে রাখে, ধরে নিলাম এটা সম্ভবত নাম তানভীর ইমাম, ধরে নিলাম এটা তানভীর ইমামের বাড়ি। তো কেউ একজন ঘোষণা করছে ওই বাড়িতে গিয়ে, ওখানে আওয়ামী লীগের দোসররা লুকিয়ে আছে, অনেক টাকা রাখা আছে, তারা এই অধিকার পেয়ে যায় লাইভ করে ওখানে তাণ্ডব চালাতে পারে। এবং একটা পর্যায়ে ওই লাইভেই দেখা যায় পুলিশ এবং সেনাবাহিনী ওখানে গিয়ে হাজির হয় এবং তারা তাদের সামনে স্লোগান দিতে দিতে বেরিয়ে যায়। লাইভে দাঁড়িয়ে সোকল্ড চালক লীগের একজন কথা বলছেন। মানে খেয়াল করি, ঢাকা শহরে গুলশানের মতো একটা জায়গায় এই ঘটনা ঘটলো। মানে এই প্রশ্ন খুব অনিবার্যভাবেই আসে, দেশে কি সরকার আছে? আচ্ছা, নাম্বার 2, ওড়না নিয়ে যে ঘটনাটা ঘটলো, তখন যে যৌন হয়রানি যে ভদ্রলোক করেছেন তাকে যখন থানায় নিয়ে গেল, সারা রাত থানার মধ্যে কিছু মানুষ ছিলেন, তারা লাইভ করেছেন, তারা পুলিশকে রীতিমতো হেনস্থা করার চেষ্টা করছেন। এবং ওই লাইভে আমরা দেখছি, আমি রাত জেগে লাইভ দেখছিলাম, ভিডিও একটার পর একটা আসছিল, ওই নারীকে ধরে আনতে হবে এবং তার বিরুদ্ধে মামলা দিতে হবে। পরবর্তীতে কি হলো আমরা জানি, একটা পুলিশ স্টেশনে ঢাকা শহরে কিছু মানুষ গিয়ে পুলিশকে ধমকাচ্ছে এবং এই কাজ করতে হবে, ওই কাজ করতে হবে বলছে। দেশে তো সেনাবাহিনীও আছে, এই লোকগুলোকে সরকার থানা থেকে বের করার কোন রকম কোনো ব্যবস্থা নেয়নি কেন? মানে থানা হচ্ছে সরকার, আমরা এভাবে যদি বলি, মানে সরকার একটা খুব গুরুত্বপূর্ণ ইউনিট। অ্যাবসলিউটলি। আর ওখানে বসে লাইভ হচ্ছে, ঘন্টার পর ঘন্টা, সারা রাত হয়েছে। মানে একটা সরকার তার এক্সিস্টেন্স দেখাতে হয়। খুব চমৎকার ভাবে মুর্তজা ভাই বলছেন যে মোহাম্মদপুরের মানুষকে এটা দেখাতে হবে। আসলে আমাদের এটা দেখতে হবে যে সরকার কাজ করছে, সরকার পদক্ষেপ দিচ্ছে, সরকারের পদক্ষেপগুলো ব্যর্থ হতে পারে কিন্তু তার পদক্ষেপগুলো নেয়ার চেষ্টা আছে। আমরা কোনো চেষ্টা কোথাও দেখিনি। ধরুন এর পরবর্তীতে এর 2 দিন আগে দুজন আপনি একটা উদাহরণ দেওয়ার আগে আমি ছোট্ট করে কি একটু জানতে পারি যে আপনার হাইপোথিসিসটাও নিশ্চয়ই আপনি বলবেন যে সরকার এটা করতেছে না কেন? মানে আপনি বলতেছেন যে থানা, যেটা আসলে বিচার আলয়ের এক্সটেন্ডেড হ্যান্ড, সেই জায়গার মধ্যে গিয়ে আপনি দাঁড়ায় আসেন
বলতেছেন, লাইভ করতেছেন, মুন্ডুপাত করতেছেন সরকারের, বা যেটা এটা ভুল খারাপ সেটা আমি জানি না, সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতেছে না। প্রকাশ্যে আরো 10টা ঘোষণার কথা আমি বলতে পারি, রাখাল রাহা, সোহেল হাসান কালিবরা ক্রমাগতভাবে বাচ্চাও পার পাচ্ছেন না। মানে সরকারটা কই আসলে? সরকার নাই আসলে, এবং সরকার নাই আসলে এখন এই প্রশ্নগুলো এসে দাঁড়াবে। আমরা দীর্ঘদিন থেকে এটা এখনো সরকারের যে ক্রিটিক করছি, আসলে আমরা এই সরকারকে ওন করেই করছি, কিন্তু সরকার আসলে সরকার হয়ে ওঠে, মানে আমি প্রায় এভাবে বলি, বাংলায় আমরা না এটাকে শাসন বিভাগ বলি, বাংলায় এভাবে বলি। সো তাকে তার শাসনটা দেখাতে হবে আইনের চৌহদ্দির মধ্য থেকে, এটা সবচেয়ে জরুরি ব্যাপার। দুজন নারীকে প্রকাশ্যে রাস্তায় বিভৎসভাবে পেটানো হলো, দীর্ঘদিন শোরগোল করার পর যেই লোককে এটা করেছে তার ছবি ঘুরে বেরিয়েছে না, তাকে দীর্ঘদিন শোরগোল করার পর গতকাল বা পরশু তাকে গ্রেফতার করা হয়েছে, তাই না? মানে এটা করতে হচ্ছে। একটার পর একটা মাজার ভাঙা হয়েছে, 86টা মাজার, আমি সংখ্যাটা হিসাব রাখি সেজন্য আমি বলতে পারি, এখন পর্যন্ত 86টা মাজার, 80টার পর একটা সংগঠন জানিয়েছিল, এরপর আরো 6টা মাজার ভাঙা হয়েছে। কোথাও কোনো পদক্ষেপ সরকারের দিক থেকে নাই আসলে। আমার কাছে একটা জিনিসের জন্য মনে হয়, আমার একটা হাইপোথিসিস আছে, আমি জানি না, বাংলাদেশকে একটা গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের দিকে এগিয়ে যাওয়া নিয়ে কারো কারো ব্যারিয়ার আছে। মানে এই সরকারকে অনেক এক্সটেন্ড করো, অথবা অন্য কোনো ধরনের সরকার আনার চেষ্টা করো, তার জন্য তো একটা ডিস্টেবিলাইজ করার সিচুয়েশন লাগবে। সরকারের কোনো একটা অংশ কোনোভাবে এর সাথে জড়িত না হলে আমি কোনো ব্যাখ্যা খুঁজে পাই না। গুলশানের মতো জায়গায় যেখানে এত নিরাপত্তা এজেন্সি আছে, গোয়েন্দা সংস্থা আছে, এবং আমি ওই জায়গাটার খোঁজ নিয়ে দেখেছি ওর আশপাশে বিভিন্ন এম্বাসির অনেক ডিপ্লোম্যাটও থাকেন। মানে এটা একেবারে পরিকল্পনা করে দেখানো হলো বাংলাদেশ একটা স্টেটলেস অবস্থায় আছে, এখানে একটা মবক্রেসি চলছে, এই পরিস্থিতি তৈরি হচ্ছে। তো সরকারের কেউ না কেউ কোনো না কোনো ভাবে ইনভলভ না থাকলে তো এটা না। কিন্তু ডক্টর রহমান, আমার একটা প্রশ্ন আছে যে আপনার মানে এইটা আসলে বলতেই হয় যে আপনি মেধায়, প্রতিভায়, বিবেচনায়, বিশ্লেষণে অনেকখানি এগিয়ে, সেজন্য আপনার কাছে একটা ডিডাকশনের প্রশ্ন, যে আপনার কাছে কি মনে হয় না যে এই সরকার অজনপ্রিয় হইলে এই সরকারের সবচেয়ে বেশি ক্ষতি এবং লাভ হচ্ছে এই সরকারকে যারা বেশি সমালোচনা করতেছেন তাদের, অর্থাৎ বিএনপির অথবা জামাত অবশ্য সরকারকে এত সমালোচনা করতেছে না, বিএনপি করতেছে, সুতরাং সরকার যত অজনপ্রিয় হইতেছে বিএনপির তত লাভ, এরকম মনে হয় না? সমন্বয়কদেরকে যত বোকা দেখানো যাচ্ছে, যত অবশ্য মানে ওদের দেখাইতে হবে না, ওদের এমনিও একটু বোকা বোকা লাগতেছে, কিন্তু ঘটনা হচ্ছে যে এটাতে লাভ আসলে বিএনপির বা পরে যারা ক্ষমতায় আসবে, এরকম মনে হয় না? একদমই তাই, এটা একটা প্রবাবিলিটি, আমি এটাকে উড়িয়ে দিচ্ছি না, যে দেশে একটা আনস্টেবল সিচুয়েশন যদি তৈরি করা যায় তাহলে ইলেকশন সরকারকে দ্রুত দিতে হবে। এই হাইপোথিসিসটা লজিক্যাল, আই এগ্রি উইথ দিস। এটা একটা অপশন, এটা একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, আমরা মেডিকেলে যেভাবে ওয়ান অফ দ্য ডায়াগনোসিস এটা। কিন্তু আবার এটাও, কারণ আমরা দেখি প্যারালালি আরেকটা চেষ্টা চালু হয়েছে, দেশে ইলেকশন চাইলে পলিটিক্যাল পার্টিকে বদমাশ বলা হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ একজন পাবলিক ইন্টেলেকচুয়াল বদমাশ শব্দটা ব্যবহার করেছেন। তারা ক্ষমতায় যাওয়ার জন্য বসে আছে, 15 বছর এক দল খেয়েছে, আরেক দল 15 বছর খাবে। কিভাবে এখন ইলেকশন হয়, কিভাবে 3 বছর 4 বছর, এখন টাইম ফ্রেম বলা শুরু হয়েছে, গুরুত্বপূর্ণ লোকজন। এবং আমরা আসলে যেহেতু দেশের পলিটিক্যাল অবস্থা খোঁজ খবর রাখি, যাদের একটা অংশের সাথে খুবই যোগাযোগ আছে, ছাত্রদের, সমন্বয়কদের এবং সরকারের কারো কারো, তারা যখন এই আলাপগুলো করে তখন এটাও আরেকটা অপশন, যে সরকার যদি আনস্টেবল হয়ে ওঠে তাহলে ভিন্ন কিছু, সেটা 1-11, সেটা একটা মিলিটারি টেক ওভার, অথবা একটা সোকল্ড আমি বলছি এটা জেনে শুনে, এই ফাইটটা আমি দীর্ঘদিন থেকে করছি, একটা বিপ্লবী সরকার এখনো এই আলাপ তোলা হয় যাতে করানোর চেষ্টা করা যায়। তারা সফল হবে কিনা ডিফারেন্ট আলোচনা। সো এইরকমও একটা অপশন আসলে এখানে আছে। সো আমরা দুটোকেই কনসিডারেশনে নিশ্চয়ই রাখবো। আমি আপনারটাকেও গ্রহণ করছি। আমি শেষ আপনার কাছ থেকে একটু মন্তব্য আশা করতেছিলাম যে আপনি যখন শেখ হাসিনার বিচার করার আগে কেউ নির্বাচনের কথা মুখে আনলে ওইটা যদি আপনি একটু বলেন, যে তারপর আপনি কোন মুখে আনতেছেন শেখ হাসিনার বিচার ছাড়াই ইলেকশনের কথা। আচ্ছা, প্রাথমিকভাবে আমি মনে করি, আমি প্রায় বলি কথাটা, পৃথিবীর কোন দেশের পলিটিশিয়ানদের কথাকে আসলে আক্ষরিকভাবে না নেওয়াই উচিত হবে। এগুলো রেটরিক সারা পৃথিবীতেই থাকে, কিন্তু আমি তাদেরকে একটা প্রশ্ন করেছিলাম, আসলে তাদের লোক অনেকের সাথে আমি টিভিতে টক শো করি, সেটা হচ্ছে মানে বিচার বলতে কি বোঝাচ্ছেন তারা। মানে আমি একজন তো ফাঁসির কাষ্ঠে দেখার আগ পর্যন্ত মানে নির্বাচনের কথা বলা যাবে না বলেছেন। তো বিচার কোন পর্যায় পর্যন্ত? আপনি এই ব্যাপারগুলো খুবই ভালো ওয়াকিবহাল আছেন, যে তার যে আইসিটি তে বিচার হচ্ছে, এটার প্রাথমিক রায় হবে, এটার আপিল হবে, যদি তার মৃত্যুদণ্ড হয় তার ডেথ রেফারেন্স হবে, তারপর অনেক সব পদক্ষেপ, ঠিক আছে, ফাঁসির কাষ্ঠ না, ফাইনাল রায়। সো আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, তারা এখন রাজনীতি করছেন এবং বাংলাদেশের রাজনীতি করছেন, এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি আশা করি আমার
ছোট ভাইরা বোনরা এটা নিয়ে মন খারাপ করবেন না। তারা একটা নতুন বন্দোবস্তের কথা বলছেন, আমি কোনো নতুন বন্দোবস্ত আসলে দেখছি না। এটা একেবারেই পুরনো বন্দোবস্তের রাজনীতি করছেন, যেখানে আসলে তারা একই রকম ভাবে রেটরিক ব্যবহার করছেন, করে আসলে মূলত যেটা চাইছেন, এটা কখনো সংস্কারের নামে, কখনো এই বিচারের নামে তারা they are interested to buy more time। এবং সেটার কারণটা খুব সোজা, নির্বাচন যদি আর 1-1.5 বছরের মধ্যে হয়ে যায়, তাদের তো আসলে দল খুব বেশি গোছানো হয়নি, সো বেশি সময় পেলে তারা সেটা করতে পারবে না। আপনি বলেছিলেন জামায়াত তাদের সাথে দ্বিমত করছে না, এটারও কারণ একই, কারণ জামায়াত মনে করছে তারা একটা জোট তৈরি করতে পারবে আদার ইসলামিক পার্টি এবং স্টুডেন্টদের সাথেও তাদের যোগাযোগ আছে, বেশি সময় পেলে ভালো হয়, সেজন্যই তারা সংস্কারের পক্ষে আছেন। আমি যদি সুযোগ হয় আমি সেই আলাপ করব যে আমি আসলে নতুন কোন বন্দোবস্তের কথা যখন বলছে আমি সেটা দেখছি না। আমি আপনাকে এই আলাপের মধ্যে একটু নিয়ে আসবো। আমি শুধু প্রস্তাবনাটা বলে রাখি, সেটা হচ্ছে আপনি কোনো নতুন বন্দোবস্ত দেখতে পাচ্ছেন না। সেখানে আমার হাইপোথিসিস হচ্ছে নতুন বন্দোবস্ত দেখার আগেই তাদেরকে আসলে খুব বেশি কর্নার্ড করা হচ্ছে। আপনি যদি বয়ানগুলি দেখেন, বিশেষ করে হচ্ছে বিএনপি বা তাদেরকে যারা বেশি অপছন্দ করে, আপনি প্রথমে এটাকে ছাত্র জনতার মানে বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলন, পরে এটা ছাত্র জনতার আন্দোলন, পরে ছাত্র শব্দটাকে আরো একটু কমিয়ে কমিয়ে বলা, আপনি এইসব নিউজ গুলির সাথে পরিচিত, এই অরওয়েলিয়ান এই ব্যাপারগুলির সাথে আপনি পরিচিত যে কিভাবে নাম মুছে দেয়া যায়। আপনি যখন দেখবেন যে যারা জীবনের ঝুঁকি নিয়ে এই কাজগুলি করতে থাকলো, তাদের নাম মুছে নেওয়ার প্রক্রিয়া যখন শুরু হয়েছে, তখন তারা ফাইট ব্যাক করেছে কিনা, এবং আগেকার রাজনৈতিক বন্দোবস্তই ঠেলে ধাক্কিয়ে তাদেরকে নতুন রাজনৈতিক বন্দোবস্ত না করতে দিচ্ছে কিনা, আপনার হাইপোথিসিসটা আমরা শুনবো।